শেষ দিনে শরিকদের জন্য প্রার্থিতা প্রত্যাহার, জামায়াত এনসিপি, থাকছে বিএনপির বিদ্রোহীদের অনেকেই। বস্তিবাসীরাও অন্যদের মতো সুবিধা পাবে, তারেক রহমানের আশ্বাস। ফ্যামিলি ও কৃষক কার্ড দেওয়ার ঘোষণা। মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতিতে আমূল পরিবর্তনের পরিকল্পনা জামায়াতের। চট্টগ্রামের র্যাব সদস্য নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি, ধরা পড়েনি কেউ, যৌথ অভিযানের নির্দেশ প্রধান উপদেষ্টার। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার শেষ হয়েছে। মঙ্গলবার সকাল থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করেন প্রার্থীরা। প্রত্যাহারের মধ্যে রয়েছেন ঢাকা 17 আসনের ব্যারিস্টার এম সারওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ঢাকা 16 আসনের আহসানুল্লাহ, ঢাকা 10 আসনের আহমদ আলী, ঢাকা 7 আসনের স্বতন্ত্র প্রার্থী মনির হোসেন সহ 18 জন প্রার্থী। জোটের প্রার্থী থাকায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তারা। বিভিন্ন আসনে জোটের সমর্থনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন জামায়াত ও এনসিপির প্রার্থীরা। তবে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের অনেকেই প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন বলে জানা যাচ্ছে। এদিকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুইডিশ রাষ্ট্রদূত। বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ নির্বাচন ঘিরে ভুল তথ্য ও অপতথ্য কিভাবে মোকাবেলা করা হচ্ছে তা জানতে চেয়েছে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত। আর বিএনপির অভিযোগে জামায়াত এনসিপি সহ 4 রাজনৈতিক দলকে সতর্ক বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন উপলক্ষে পোস্টাল ভোট বিডি অ্যাপ ভোটদান কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে সিইসি বলেন, পোস্টাল ব্যালট নিয়ে নানামুখী শঙ্কা রয়েছে। এই শঙ্কাগুলো মোকাবেলা করা আসন্ন নির্বাচনের অন্যতম চ্যালেঞ্জ। It will be a big challenge for us. এবং এই চ্যালেঞ্জ মোকাবেলাটা হবে আমাদের জন্য একটা বড় ধরনের একটা সমস্যা হতে পারে। এরকম একটা আমি কিন্তু প্রথম থেকে গোড়া থেকে বলে আসছিলাম। পোস্টাল ডিপার্টমেন্টের 122 রকমের আইন কানুন। আমাদের দেশে পোস্টাল সিস্টেম একরকম, এক এক দেশে পোস্টাল সিস্টেম এক এক রকম। এত কিছুকে অ্যাকচুয়ালি রিকনসাইল করা ইটস এ রিয়েল চ্যালেঞ্জ। কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের টিম কাজ করে যাচ্ছে। এটা সাকসেসফুলি করতে পারি, সেটা আপনারা একটু আমাদের সাথে সহযোগিতা করবেন। জামায়াত জোটের প্রার্থীকে সমর্থন দিয়ে দলীয় সিদ্ধান্তে ঝালকাঠি 1 আসন থেকে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ডক্টর মাহমুদ আমিতু। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে একথা জানান তিনি। ঠাকুরগাঁও 2 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জুলফিকার মর্তুজা তুলা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বিকেলে জেলার রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানার কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন। সুনামগঞ্জ 1 আসনে জামায়াতে ইসলামের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন দলটির জেলা আমির মাওলানা তোফায়েল আহমদ। তবে আসনটি 10 দলীয় নির্বাচনী জোটের শরিক বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিকে ছেড়ে দেবার সিদ্ধান্ত নেয়। জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা তাকে কার্যালয়ে তালাবদ্ধ করে রাখেন। মৌলভীবাজার 3 আসনে 10 দলীয় ঐক্যের পক্ষ থেকে খেলাফত মজলিসের মাওলানা আহমেদ বিল্লালকে একক প্রার্থী হিসেবে সমর্থন জানানো হয়েছে। জোটগত এই সিদ্ধান্তের ফলে জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নানের অনুসারীরা তার বাড়িতে ভিড় করতে শুরু করেন। এক পর্যায়ে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। দিনাজপুরে 6টি আসন থেকে জামায়াতের একজন সহ 5 প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করলেন। তবে দেশের অনেক আসনেই রয়ে গেছেন বিএনপির বিদ্রোহী প্রার্থীরা। বিএনপি মানুষের জন্য রাজনীতি করে জানিয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষকে দেয়া জবান রক্ষা করেন তারা। মানুষের পাশে দাঁড়াতে সবার কাছে দোয়া চান তারেক রহমান। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড সহ বিভিন্ন প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন তিনি। রাজধানীর কড়াইলে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন, জানাচ্ছেন হাসান মাহমুদ। ঢাকা 17 নির্বাচনী আসনের অধীন মহাখালী টিএনটি মাঠে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন করে কড়াইল এলাকাবাসী। দোয়াপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি চেয়ারম্যান বলেন, তিনি ঢাকা 17 আসনের বাসিন্দা এবং এলাকাবাসীর পাশেই তিনি রয়েছেন সব সময়। বিএনপি যাতে দেশবাসীর পাশে দাঁড়াতে পারে সেজন্য দোয়া চান তারেক রহমান। এখানে উঁচু উঁচু বড় বড় আমরা বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে, যাতে করে এই ঢাকা শহরের মতন জায়গায় এই এলাকার মানুষের একটি
মাথা গোজার ঠাঁই হয়। আপনাদের যদি প্রত্যেকের দোয়া থাকে, আল্লাহ যদি রহম করেন, তাহলে আল্লাহর রহমতে আমি কয়েকটি কাজ এখানে করতে চাই, আল্লাহ যদি আমাকে সেই সুযোগ দেন। তারেক রহমান বলেন, বস্তিবাসীদের সন্তানরাও যাতে শিক্ষা পেতে পারে, বিদ্যুৎ, গ্যাস, পানি নিশ্চিত হয়, সেজন্য কাজ করবে তার দল। আপনাদের এলাকার মধ্যে ক্লিনিক থাকবে, হাসপাতাল থাকবে, সবকিছু থাকবে। এইভাবে আমরা আপনাদের এই এলাকাটাকে গড়ে তুলতে চাই, এইভাবে সাজিয়ে তুলতে চাই। আমাদের রাজনীতিটা হচ্ছে আপনাদের মতন সাধারণ মানুষ যারা আপনারা আছেন, আপনাদের জন্য। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ বিএনপির বিভিন্ন প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। দালানের মানুষটাই সন্তান যেভাবে শিক্ষা ব্যবস্থা পাবে, যেভাবে খেলাধুলা শিখবে, যেভাবে বিদেশি ভাষা বলতে শিখবে, আমরা চাই কড়াইল বস্তিবাসী যারা আছেন তাদের সন্তানরা একইভাবে বিদেশি ভাষা যাতে শিখতে পারে। যেই সমস্যাগুলো আছে আমরা সকলে মিলে ইনশাল্লাহ 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 এই সমস্যার সমাধান করতে পারবো। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। উপস্থিত সকলেই মোনাজাতে অংশ নেন, দোয়া করেন বেগম খালেদা জিয়ার জন্য। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, এখন পর্যন্ত যা সংস্কার হয়েছে তা মেনে নিয়েছে তাদের দল। তবে বিএনপি যে সংস্কারগুলোতে না বলেছে সেগুলো গণভোটে যুক্ত করে বেইমানি করা হয়েছে বলে মত তাদের। সংসদ নির্বাচনে একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করছে বলে অভিযোগ তাদের। তারা বলেন, বিএনপি গণতান্ত্রিক মূল্যবোধের সমাজ প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরাফাত ইসলামের রিপোর্ট। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এ সময় বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ যখন নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে, তখন ধর্ম নিয়ে অন্য রাজনৈতিক দল অপরাজনীতি করছে। সংস্কার যেটুকু হয়েছে, যেখানে একমত হয়েছি সমস্ত রাজনৈতিক দলগুলো, অবশ্যই সেটা আমাদের আছে, তো না নাই। কিন্তু তোমরা কারসাজি করেছো, তোমরা কিছুটা বেইমানি করেছো। আমার বলতে কোনো দ্বিধা নেই, যেগুলো আমরা একমত হই নাই সেগুলো ঢুকিয়ে দিয়েছো, তারপরে আমরা কিন্তু মেনে নিয়েছি। সভায় বক্তারা বলেন, বর্তমানে ছাত্রদের সরকার ক্ষমতায় থাকলেও সব দোষ চাপানো হচ্ছে বিএনপির উপর। দুটি রাজনৈতিক দল, একটি দল বড়, আরেকটি দল তাদের বাচ্চাদের সব স্বীকৃত হবে। এবং এই ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ের লোকজনের সঙ্গে বৈঠক করেছে তারা, যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে। আমরা আজকে অনেকে উন্নয়নের কথা বলি, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বক্তব্য ছিল উৎপাদনের রাজনীতি। সেই উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি মানুষের কর্মসংস্থান হবে। যে সত্যিই যদি আমরা শহীদ জিয়াকে ভালোবাসি, তাহলে আমাদের উচিত হবে তার জন্য শুধু দোয়া করা না, তার প্রত্যেকটা কাজ অনুধাবন করে নিজেদেরকে সেরকম করে গড়ে তোলা। এদিকে রাজধানীর একটি হোটেলে দলের সামাজিক নীতিমালার কর্মপরিকল্পনা বিষয়ে কূটনীতিকদের সাথে মতবিনিময় করে বিএনপি। এতে দলের পক্ষ থেকে তুলে ধরা হয় পরিকল্পনার কথা। These policies will enable the larger section of our people to participate in the economic development process. With the concept of economic democratization, the economy will be inclusive, participatory and broad. ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা এতে যোগ দেন। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আধুনিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী বদ্ধপরিকর জানিয়ে দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির মূল ভিত্তি। ক্ষমতায় গেলে দল, মত ও ধর্মবর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করবে জামায়াত। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে সুশাসন নিশ্চিতের অঙ্গীকার দলটির। নূর হোসেনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী পলিসি সামিট আয়োজন করে জামায়াতে ইসলামী। এতে দলটি ক্ষমতায় গেলে কেমন হবে বাংলাদেশ তার রূপরেখা তুলে ধরা হয়। অনুষ্ঠানে যোগ দেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের কূটনীতিক, জাতিসংঘ, ইউএনডিপি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।
প্রথমবারের মতো এই অনুষ্ঠানে প্রকাশ্যে অংশগ্রহণ করে জামায়াতের মহিলা বিভাগের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন বিভিন্ন বিষয়ে নারী অধিকার নিয়ে কাজ করা বিশেষজ্ঞগণ। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দীর্ঘ লুটপাটে ধ্বংসস্তূপে পরিণত বাংলাদেশকে সমৃদ্ধ জনপদে পরিণত করবে জামাত। দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, গুম সব কিছু নির্মূল হবে। কিন্তু বিচার যদি বিচারের জায়গায় না থাকে তাহলে কোনো কিছুরই কোনো সমাধান করা সম্ভব নয়। সবার জন্য বিচার, সুবিচার এবং সকলের জন্য সমান বিচার, এটাই নিশ্চিত করতে হবে। এখানে কোনো ইম্পিউনিটি বলে কোনো কথা নাই, ইমিউনিটি বলেও কোনো কথা নাই। এখানে জাস্টিসকে জাস্টিসের জায়গায় নিয়ে যেতে হবে। আমরা বিশ্বাস করি রাষ্ট্রের এই দুইটা বিষয়ে যদি আমরা গুরুত্ব দিয়ে এখান থেকে শুরু করতে পারি, বাকি সকল বিষয় আমাদের অর্জন করা সম্ভব ইনশাআল্লাহ। দেশে এখনও ফ্যাসিবাদী কাঠামো রয়ে গেছে উল্লেখ করে তরুণদের লড়াই অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। তোমরা একটা স্বৈরাচার এই দেশ থেকে তাড়িয়েছ, কিন্তু স্বৈর মানসিকতা এই দেশ থেকে এখনো যায়নি। এটাকে নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আর আমরাও তোমাদের সাথে থাকবো, পাশে থাকবো, পিছে নয়, একেবারে সাথে এবং পাশে। দিনব্যাপী এই সামিটে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, কর্মসংস্থান ও সামাজিক ন্যায় বিচার সহ গুরুত্বপূর্ণ খাতগুলো নিয়ে পৃথক অধিবেশন অনুষ্ঠিত হয়। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। স্বাস্থ্য খাতে জিডিপির বরাদ্দ 6 থেকে 8% করা, দরিদ্র কৃষকদের সুদবিহীন ঋণ প্রদান, শিক্ষিত বেকারদের ঋণ দেয়া সহ বিভিন্ন খাতে নীতি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। ক্ষমতায় গেলে এসব বাস্তবায়ন করবেন তারা। অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা ও সুশাসনে দেশকে ঢেলে সাজানোর পরিকল্পনা দলটির। নূর হোসেনের আরও একটি রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে আয়োজিত পলিসি সামিট 2026 থেকে আগামী বাংলাদেশের রূপরেখা তুলে ধরে জামায়াতে ইসলামী। অনুষ্ঠান থেকে বিভিন্ন খাতে দলটির অগ্রাধিকার তুলে ধরা হয়। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের পাশাপাশি ভ্যাট কমানোর প্রতিশ্রুতি জামায়াতের। কৃষকদের সুদবিহীন ঋণের নিশ্চয়তা দেয় দলটি। শিক্ষা খাতকে ঢেলে সাজানোর পরিকল্পনায় দেশে সর্ববৃহৎ মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সরকারি অর্থে উচ্চশিক্ষা, বেকার, গ্র্যাজুয়েট ও দরিদ্র শিক্ষার্থীদের সুদবিহীন ঋণের প্রতিশ্রুতি দেওয়া হয়। দেশের 64 জেলায় 64টি বিশেষায়িত হাসপাতাল, শিশু ও বৃদ্ধদের ফ্রি চিকিৎসা সেবা নিশ্চিত করে স্বাস্থ্য খাতে পরিবর্তনের অঙ্গীকার জামায়াতের। তরুণদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের পাশাপাশি দেশব্যাপী উদ্যোক্তা তৈরির প্রতিশ্রুতি দলটির। তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে $5 বিলিয়ন রপ্তানি আয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জামায়াতে ইসলামী। 5 বছরের রেমিটেন্স আয় 3 গুণ বাড়ানোর পরিকল্পনা দলটির। পাশাপাশি বিদেশে অবদান রাখা বাংলাদেশিদের দেশ গড়ার কাজে লাগাতে চায় জামায়াতে ইসলামী। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরে অভিযানে সন্ত্রাসীদের হামলায় র্যাব সদস্য নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি, ধরা পড়েনি কেউ। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছেন। হামলায় জড়িত অপরাধীদের ধরতে বড় অভিযানের জন্য প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। সোমবার বিকেলে সন্ত্রাসীদের হাতে র্যাব সদস্যদের হতাহতের ঘটনার পর জঙ্গল সলিমপুরে এখন শুনশান নীরবতা। সবার মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনার পর রাতভর অভিযান হলেও কোনো আসামি গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে জঙ্গল সলিমপুরে বিএনপির একটি দলীয় কার্যালয় উদ্বোধন করার কথা ছিল। সেখানে স্থানীয় সন্ত্রাসী ইয়াসিনের যাওয়ার কথা ছিল। তাকে ধরতেই অভিযান চালায় র্যাব। এ সময় র্যাব সদস্যদের ওপর হামলা চালায় ইয়াসিনের ক্যাডাররা। তাদের হাতেই প্রাণ যায় এক র্যাব সদস্য ও আহত হয় 3 জন। ইয়ং বয়সের ছেলে তো ঢুকছে যে এখন ঢুকা কই অমুক কই সমুক কই উদ্বোধন হয়েছে। এগিনিয়া হেরা ঢুকি 27টা গাড়ি আমাদেরকে সবার মহিলার উপর বহুত নির্যাতন হয়েছে, পুরুষের উপর নির্যাতন হয়েছে। এখানে বহিরাগত সন্ত্রাসীরা এসে আমাদেরকে মারধর করতেছে। সাধারণ নিরীহ মানুষগুলো ছিল এখানে একটা মারামারি হয়েছে। এদিকে উপপরিচালক আব্দুল মোতালেবের মরদেহ সুরাত হলের রিপোর্ট তৈরির পর পতেঙ্গা র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে জোহরের পর তার জানাজা নামাজ হয়। এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এই দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য, অপরাধ দমনের জন্য আমরা সর্বশক্তি দিয়ে কাজ করব। আমরা সাহসিকতার সঙ্গে কাজ করব। যে কোনো ঝুঁকি নিয়ে হলেও আমরা এই দেশবাসীর আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষার জন্য আমরা
কাজ করে যাব। জানাজা নামাজ শেষে নিহত র্যাব সদস্যের গ্রামের বাড়ি কুমিল্লায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। 11 জন ভাই বোনের ভিতরেও সবার ছোট। উনি খুব শান্ত এবং সরল মানুষ ছিলেন। পাহাড়ি এলাকা সন্ত্রাসীদের অভয়াশ্রম হওয়ায় নিয়ন্ত্রণে আনতে বারবার বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর। এনটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে বড় ধরনের অভিযান পরিচালনা ও র্যাব সদস্যের মৃত্যুর ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও নেপথ্যের কুশীলবদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর যারা নির্বাচন হবে না বলছে তাদেরকে গণতন্ত্র বিরোধী বলে মন্তব্য করেছেন উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ। সালাউদ্দিন কাদেরের রিপোর্ট। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠক। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের বিভিন্ন তথ্য তুলে ধরেন সাংবাদিকদের কাছে। এটা কি ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ নামে ডিএমপি দুইটা হবে কিনা, বা এছাড়াও আগে যেটা মডেল ছিল যে গুলশান একটা ইটসেলফি একটা সার্কেল ফ্রেমটাকে ধরে মানে 3-4টা ভাগে করে, মানে মূল কাজটা হচ্ছে যে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে হোক বেটার করাটা এই গভর্নমেন্টের লক্ষ্য। বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচনের আগে অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারের উপর জোর দেন। এছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরের ঘটনায় সমস্ত বাহিনী একত্রিত হয়ে কম্বাইন্ড অপারেশন পরিচালনা এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের প্রত্যেককে গ্রেফতার করা হবে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। সমস্ত বাহিনী একত্রিত হয়ে কম্বাইন একটা অপারেশন হবে, যারা যারা এটার সাথে জড়িত ছিলেন প্রত্যেককে অ্যারেস্ট করা হবে, এখানে যে যত পাওয়ারফুল লোকই হন না কেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ জানান নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, যারা নির্বাচন হবে না বলছে তারা গণতন্ত্র বিরোধী বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন হবে না এরকম কথা যারা বলছে তাদেরকেই আপনাদের জিজ্ঞেস করতে হবে যে তারা কোন গ্রাউন্ডে কোন লজিকের ভিত্তিতে নির্বাচন হবে না বলছেন। তারা যদি কোনো গ্রাউন্ড এবং লজিক আপনাদের কাছে স্পষ্ট না করতে পারে তাহলে এটা তাদের আসলে মস্তিষ্ক প্রসূত কল্পনা অথবা তারা এক ধরনের প্রপাগান্ডা পায়। বৈঠকে অতি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত প্রায় 22,000 ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসাতে বিশেষ বরাদ্দ সহ মোট 11টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। ভবিষ্যতে যেন আর জুলাই স্মৃতি জাদুঘর তৈরির প্রয়োজন না হয় এমনটাই আশা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। জাতি কখনো কোনো কারণে দিশেহারা হলে এই জাদুঘরে পথ খুঁজে পাবে বলেও মন্তব্য তার। বিকেলে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নিয়ে গণভবনে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে এসব কথা বলেন ডক্টর ইউনূস। রিপোর্ট করছেন HM মেহেদী হাসান। গণভবনে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজ পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় তার সঙ্গে ছিলেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। জাদুঘরে থাকা জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস ও স্বৈরাচার শেখ হাসিনার 16 বছরের দুঃশাসনের চিত্রগুলো ঘুরে দেখেন তারা। এ সময় 15 মিনিটের একটি প্রামাণ্য চিত্রে ফ্যাসিস্ট শাসনামলে গুম, রাষ্ট্রীয় দমনপীড়ন, বিরোধীদের ওপর হামলা এবং 24শে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত গণহত্যার চিত্র তুলে ধরা হয়। পরে প্রধান উপদেষ্টা বলেন, কোনো কারণে জাতি দিশেহারা হলে এই জাদুঘরে পথ খুঁজে পাবে। আমরা যখন পথ হারিয়ে ফেলি বিভেদের মধ্যে, এক একজন এক এক দিকে যাওয়ার জন্য তাগিদে দাঁড়াতে অত্যাচার করে, আমার দিকে আসতে হবে না, খবরদার। আমি প্রস্তাব করছিল যে যারা এই বিভক্তি লিড করছে তাদেরকে একসঙ্গে একটা দিন সকাল থেকে রাত পর্যন্ত এখানে কাটিয়ে দেওয়া, একাকি কাটাক দেখে ঘুরে ঘুরে বেড়ায়, বসে চিন্তা করুন তাদের চোখ পরিষ্কার ভাবে ধরা পড়বে আমাদের করণীয় কি। কিছু আর্গুমেন্টে দিতে হবে, তর্ক করতে হবে। এখানে সমস্ত তর্কের অবসান, এখানে হলো আত্মবিশ্বাস। সব নৃশংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, জুলাই জাদুঘর গোটা পৃথিবীর জন্য এক নজিরবিহীন দৃষ্টান্ত। আমাদের মতো জাদুঘরের কোথাও নেই, জীবন্ত একটা জিনিস। যারা এই জাদুঘরের উপযোগ্য এখানে যাদেরকে আমরা দেখতে আসি তাদের খবর এখনো টাটকা। আমরা যে
তাদেরকে জাদুঘরের মতো আনতে পেরেছি, এটি আমাদের সৌভাগ্য, বিরাট সৌভাগ্য, জাতির একটা বড় সৌভাগ্য। টাটকা টাটকা ইতিহাসটা এত টাটকা ইতিহাস নিয়ে জাদুঘর বোধহয় দুনিয়ার কোথাও হয়নি, আশা করি আর হবে না। জাদুঘরের কাজে নিয়োজিত সবাইকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। এইচ.এম. মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকার মিরপুরের ৬০ ফিট এলাকায় স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষে অন্তত ১৬ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিকেলে কয়েকজন নারী পীরেরবাগ মুম্বাই রোডের একটি বাসায় গণভোটের প্রচার চালায়। সেখানে প্রচার কাজ নিয়ে আপত্তি জানায় ওই বাড়ির বাসিন্দারা। উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে স্থানীয় লোকজন জড়ো হয়ে ৪ নারীকে আটকে রাখে। আটকে থাকা নারীরা জামায়াতের কর্মী দাবি করে তাদেরকে উদ্ধার করতে এলে ছাত্র শিবিরের নেতাকর্মীদের সাথে স্থানীয় বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। ঘটনার জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করেছে। ঘটনাস্থলে পুলিশের কাছে বিষয়টি জানতে চাইলে তারাও তথ্য দিতে রাজি হয়নি। আপনি ভোটার কোন জায়গায়? আমি কিছু আমি তেজগাঁও। কথা আমার তো দরকার নাই এখানে, এই আমার ডের কিছু বলে নাই, নেমে গেল না। আমি ওই বিল্ডিং এ ঢুকলো, ওই বিল্ডিং দিয়ে চিল্লি বাজলো। হঠাৎ করে এই জায়গায় মারামারি শুরু হয়ে গেল, মানে উভয় পক্ষের মারামারি শুরু হয়ে গেল। তখন আমি যখন আমার দোকান লই তো আমি ব্যস্ত থাকি, তখন আমার শাটার আমি টান দিতে বাধ্য হয়েছি। এখানে আমাদের মহিলারা, আমাদের আন্টিরা এখানে দাওয়াতি সংযোগ কাজ করতে আসছে, তাদেরকে তারা আটকাইছে। আমাদের আন্টিদেরকে আমরা সেভ করছি, মহিলাদেরকে সেভ করে আন্টিরা যখন চলে গেছে পিছন দিয়ে তারা কমপক্ষে 100 থেকে 150 মানুষ নিয়ে এসে লাঠি সোটা তারা এই যে কাঠ, শক্ত কাঠ মানে যা পাইছে তা দিয়ে আমাদের ভাইদের উপরে অতর্কিত করছে। কিছু মহিলা এবং 8-10 জন পুরুষ লোক, আপনারা আমাদের জামাতে দাঁড়িপাল্লায় ভোট দিবেন, আপনাদের নাম্বারে অটো টাকা চলে আসবে। আপনার ভোটার আইডি কার্ডটা দেন আর বিকাশ নাম্বারটা দেন। এলাকাবাসী যারা আছে এলাকার সবাই তাদেরকে ঘিরা ফেলাইছে। তখন তারা বাঁচার জন্য মসজিদের মধ্যে দৌড়ায় ঢুকছে। তারা অন্য এলাকার থেকে এসে এই এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। বাংলাদেশের টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। চাপ সৃষ্টি করে বাংলাদেশকে ভারতের মাটিতে খেলতে বাধ্য করা যাবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, আইসিসি যদি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয় তাও মেনে নেওয়া হবে না। এদিকে বিশ্বকাপ খেলা নিয়ে নিজেদের অবস্থান নিয়ে অন্ধকারে বাংলাদেশের টি-20 অধিনায়ক। মমিনুর রিপনের রিপোর্ট। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ভেন্যু পরিবর্তনের জটিলতা সমাধানে ইতিবাচক কোনো সাড়া দিতে পারছে না আইসিসি। অন্যদিকে নিরাপত্তার শঙ্কায় ভারতের মাটিতে না খেলতে অনড় বাংলাদেশ। কোনো অযৌক্তিক শর্ত কিংবা চাপ প্রয়োগে এই সিদ্ধান্ত পরিবর্তন করা যাবে না বলে জানান ক্রীড়া উপদেষ্টা। ভারতীয় বোর্ডের কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না। এর আগে এমন উদাহরণ আছে, পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু চেঞ্জ করেছে। আমরা অত্যন্ত লজিক্যাল কারণে ভেন্যু চেঞ্জের কথা বলেছি। আমরা আমাদেরকে অযৌক্তিক প্রেশার প্রয়োগ করে, অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না। প্রতিযোগিতা শুরুর 2 সপ্তাহ আগে টি-20 অধিনায়ক লিটন দাসও জানেন না কি হতে যাচ্ছে তাদের টি-20 বিশ্বকাপের ভবিষ্যৎ। বছর জুড়ে প্রস্তুতি আর পরিকল্পনা করেও বিশ্বকাপের আগে অনিশ্চয়তায় থাকা লিটনের জন্য একটাই স্বস্তি, টি-20 সংস্করণের মধ্যেই আছেন ক্রিকেটাররা। সবাই তো বিপিএল খেলতেছে, কিন্তু জিনিসটা এমন হতো যে খেলার বাইরে থাকতো, খেলতেছে, বাট অ্যাট দ্য সেম টাইম যদি আপনি জানতেন যে আপনার গ্রুপ কে হবে, আপনি কোন দেশে যাচ্ছেন, এটা একটা হেল্প হতো। এখন যে জিনিসটা হাতেই নেই আমার বা আমাদের ক্রিকেট ওভারঅল যতগুলো প্লেয়ার, আপনারা তো অলরেডি টিম জানেন যে কোন 15 জন যাবে, তো সেই 15 জনও এখনো জানে না যে আমরা কোন দেশে যাব বা কাদের বিপক্ষে খেলবো। আমার জায়গা থেকে আমি যেমন আনসার্টেন, সবাই আনসার্টেন। আমার মনে হয় পুরো বাংলাদেশই আনসার্টেন এই মুহূর্তে। বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা থাকলেও প্রস্তুতির জন্য এখনও সময় আছে বলে মনে করেন লিটন। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। 22 জানুয়ারি সিলেটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বরণে চলছে ব্যাপক প্রস্তুতি। ওই দিন সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান, জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এ উপলক্ষে উচ্ছ্বসিত নেতাকর্মীরা, বিপুল জনসমাগমের প্রত্যাশা তাদের। 21 জানুয়ারি সিলেটে পৌঁছে রাতে সেখানে অবস্থান করবেন বিএনপি চেয়ারম্যান। পরদিন হজরত শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারতের পর আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এ উপলক্ষে মঞ্চ তৈরি সহ নেওয়া হচ্ছে সার্বিক প্রস্তুতি। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে
6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বৃহস্পতিবার সিলেটের জনসভা শেষে সড়ক পথে ঢাকায় ফিরবেন তারেক রহমান। পথে শেরপুর ও হবিগঞ্জে বক্তব্য রাখবেন আরও 2টি জনসভায়। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর ও গাজীপুর সফর করেছেন বাংলাদেশে অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের একটি প্রতিনিধিরা। বিকেলে স্থানীয় প্রেস ক্লাবে চাঁদপুরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিনিধি দল। এ সময় নির্বাচনী পরিবেশ, মাঠ পর্যায়ে প্রস্তুতি, সাংবাদিকদের ভূমিকা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা। অন্যদিকে গাজীপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সাথে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা। নাসের সেন্টেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমে উঠেছে কেরানীগঞ্জের ভোটের মাঠ। প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন নির্বাচন নিয়ে। ঢাকা 2 ও 3 আসনে বেশ কয়েকজন বর্ষিয়ান ও গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ আসন্ন নির্বাচনে লড়বেন। তাই বুড়িগঙ্গার তীরে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে। দেলোয়ার হোসেনের পাঠানো রিপোর্টে বিস্তারিত। বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা কেরানীগঞ্জ উপজেলা। এই উপজেলায় সংসদীয় আসন রয়েছে 2টি। কেরানীগঞ্জের 12টি ইউনিয়ন ও সাভারের 2টি ইউনিয়ন নিয়ে ঢাকা 2 ও ঢাকা 3 আসন। গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিরা এই এলাকায় প্রার্থী হয়েছেন। তাই ঢাকা 2 ও ঢাকা 3 আসনের নির্বাচন নিয়ে চলছে এখন নানা হিসেব নিকেশ। ঢাকা 2 আসনে বিএনপির প্রার্থী হয়েছেন দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমানুল্লাহ আমান। আর তার সাথে জামায়াতের প্রার্থী সাবেক সেনা কর্মকর্তা ও রাওয়া ক্লাবের সভাপতি কর্নেল আব্দুল হক। জনগণের বিভিন্ন ক্রান্তিকালে, দেশের বিভিন্ন ক্রান্তিকালে বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছিল। বিএনপি জনগণের পাশে ছিল, জনগণের পাশে থাকবে, এবং এটাই প্রত্যাশা জনগণের। সেই অনুযায়ী বিএনপি কাজ করছে। বাংলাদেশের তথা আমাদের এলাকাবাসী প্রত্যেকটা মানুষের, সাধারণ মানুষের আমি অধিকারকে সমুন্নত রেখে কাজ করব ইনশাআল্লাহ। এই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিচ্ছি। অপরদিকে ঢাকা 3 আসনে মোট প্রার্থী আছেন 9 জন। এর মধ্যে মূলত বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যেই ভোটের লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা 3 আসনে বিএনপির প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তার সাথে প্রার্থী হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা জেলা নায়েবে আমির অধ্যক্ষ শাহিনুর ইসলাম। আমরা প্রশাসনের কাছে ফেভার চাই না, আবার আমাদেরকে ডিসফেভার করুক সেটাও চাই না। আমরা চাই জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, তাদের পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করবে। আমরা নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করতে চাই এই ধরনের সুষ্ঠু নির্বাচনের পরিবেশ যাতে কোনোভাবেই কেউ ক্ষুণ্ণ করতে না পারে। এলাকার সাধারণ ভোটাররা মনে করছেন মূলত বিএনপি ও জামায়াতের প্রার্থীদের মাঝেই নির্বাচনী লড়াই হবে। সন্ত্রাস, চাঁদাবাদী এসব যাতে না হয়, আমার বলতে আমি দিতে পারি, আমার ব্যবসা প্রতিষ্ঠান যাতে সুন্দর করে চালাতে পারি। যেভাবে নির্বাচন হোক, নির্বাচন সুষ্ঠুভাবে যাতে হয়, যাতে আমরা সঠিকভাবে ভোট দিতে পারি। অতীতের মতো ভোটের পরিবেশ নয়, এবার শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে ভোটাররা ভোট কেন্দ্রে সুষ্ঠু পরিবেশ রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহায়তা কামনা করেছেন। এনটিভি নিউজ ডেস্ক। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে অর্থনীতির পাশাপাশি পুঁজি বাজারেও ব্যাপক সংস্কার করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর একটি হোটেলে দেশের পুঁজি বাজার নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। বিদেশি বিনিয়োগকারীরা নির্বাচনের অপেক্ষায় আছেন উল্লেখ করে আমির খসরু বলেন, নির্বাচিত সরকার আসলে বিনিয়োগের খরা কাটবে। সেই সাথে পুঁজিবাজারের উন্নয়নে জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ব্যবসায়িক নীতি কাঠামোর ধারাবাহিকতা বজায় রাখার কথাও বলেন তিনি। এ সময় আসন্ন নির্বাচন পরবর্তী সময়ে দেশের সামষ্টিক অর্থনীতির গতিশীলতা,
রাজনৈতিক বাস্তবতা ও পুঁজিবাজারের সম্ভাবনা ও কাঠামোগত সংস্কার নিয়ে আলোচনা করেন বক্তারা। সেমিনারে দেশি বিদেশি বিনিয়োগকারী, অর্থনীতিবিদ ও নীতি নির্ধারক সহ পুঁজিবাজার সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। শেষ দিনে শরীফদের জন্য প্রার্থিতা প্রত্যাহার, জামায়াত এনসিপি, থাকছে বিএনপির বিদ্রোহীদের অনেকেই। বস্তিবাসীরাও অন্যদের মতো সুবিধা পাবে, তারেক রহমানের আশ্বাস, ফ্যামিলি ও কৃষক কার্ড দেওয়ার ঘোষণা। মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিতে আমূল পরিবর্তনের পরিকল্পনা জামায়াতের। চট্টগ্রামের র্যাব সদস্য নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি, ধরা পড়েনি কেউ, যৌথ অভিযানের নির্দেশ প্রধান উপদেষ্টা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।